পর্যায় সারণীর আগের ক্লাসে আমরা পরমাণুর আকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। প্রথমে দেখো আয়নন বিভব কাকে বলে বা আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনথালপি। ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের প্রথম আয়নন বিভব বলে। তাহলে দেখো এম এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু। এম থেকে একটা ইলেকট্রন অপসারণ হলে এম প্লাস গ্যাসিয়াস স্টেট এটা তৈরি হবে এবং একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। এই এম থেকে এম প্লাস তৈরি করার জন্য ন্যূনতম যে শক্তিটা প্রয়োজন সেটা যদি I1 হয় তাহলে I1 হচ্ছে এম এর প্রথম আয়নন বিভব। একইভাবে যদি এম প্লাস গ্যাসিয়াস এখান থেকে আবার একটা ইলেকট্রন অপসারণ করা হয় তাহলে তৈরি হবে M2 প্লাস আর একটা ইলেকট্রন রিমুভ হবে। এর জন্য যে শক্তিটার প্রয়োজন সেটা I2, এটা হচ্ছে দ্বিতীয় আয়নন বিভব। একইভাবে M2 প্লাস থেকে M3 প্লাস আরেকটা ইলেকট্রন বেরোবে, তার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা I3 হচ্ছে তৃতীয় আয়নন বিভব। এবার দেখো M থেকে যখন M প্লাস তৈরি হচ্ছে, M একটা প্রসম বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, তাহলে M এতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ ইজ ইকুয়ালস টু নিউক্লিয়াসের বাইরে উপস্থিত নেগেটিভ চার্জ। যখন M থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যা এক একক কমে যাচ্ছে এবং প্রোটন সংখ্যা কিন্তু সেম থাকছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে ইলেকট্রনগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাবে, ফলে M প্লাস থেকে ইলেকট্রন রিমুভ করার জন্য আরো বেশি শক্তির প্রয়োজন হবে। সেই জন্য I1 এর তুলনায় I2 বেশি। একইভাবে যখন M2 প্লাস থেকে M3 প্লাস তৈরি হবে তখন I3 টা আরো বেশি পরিমাণ লাগবে। তাই জন্য এই আয়নন বিভবের অর্ডারটা হচ্ছে এটা। এবার দেখো এই আয়নন বিভবকে প্রকাশ করার জন্য ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলো ক্যালোরি মোল ইনভার্স বা কিলো জুল মোল ইনভার্স এই এককগুলো ব্যবহার করা হয়। এবার দেখো আমরা আলোচনা করব আয়নন বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরমাণুর আকারের উপর আয়নন বিভব নির্ভর করে। পরমাণুর আকার যত ছোট হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ আরো তীব্র হবে, ফলে বাইরের কক্ষের ইলেকট্রন রিমুভ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, মানে আয়নন বিভবটা বেড়ে যাবে। তাহলে পরমাণুর আকার যদি হ্রাস পায়, কমতে থাকে, তাহলে আয়নন বিভবের মান বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট দেখো কেন্দ্রকে আধানের পরিমাণ। কেন্দ্রক বা নিউক্লিয়াসে পজিটিভ চার্জের মান যদি বৃদ্ধি পায় তাহলে অন্যান্য ফ্যাক্টরগুলো অপরিবর্তিত থাকলে আয়নন বিভবের মানও বৃদ্ধি পাবে। কারণ কেন্দ্রকে যদি পজিটিভ চার্জ বেড়ে যায় তাহলে নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেড়ে যাবে, ফলে বাইরের কক্ষের ইলেকট্রনকে রিমুভ করতে বেশি শক্তি লাগবে এবং আয়নন বিভবের মানটাও বেশি হবে। তাহলে কেন্দ্রকে পজিটিভ চার্জ যদি বৃদ্ধি পায় আয়নন বিভবের মানও বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট দেখো কক্ষক সমূহের আবরণী ক্ষমতা। আমরা আবরণী ক্ষমতা নিয়ে আগেই আলোচনা করেছি।
নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। একদম বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবটা এই অন্তর্বর্তী ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো পর্দার মতো আড়াল করে সেটাকে কমিয়ে দেয়। অর্থাৎ এই অন্তর্বর্তী ইলেকট্রনপূর্ণ কক্ষক সমূহে নিউক্লিয় আধানকে আড়াল করার এই ক্ষমতাকেই বলা হয় আবরণী ক্ষমতা। এবং বিভিন্ন উপকক্ষে অবস্থিত ইলেকট্রনগুলোর ক্ষেত্রে এই আবরণী ক্ষমতার ক্রম হচ্ছে S > P > D > F। তাহলে এই বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি কমে যায়, সেক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা নিউক্লিয়াসের প্রকৃত আধানের থেকে কম হয়ে যায়, ফলে আয়নন বিভবের মানটাও কম হয়ে যায়। নেক্সট পয়েন্ট দেখো, কক্ষক সমূহের ভেদন ক্ষমতা। আমরা জানি যে বিভিন্ন উপকক্ষের শেপ বা আকৃতি আলাদা আলাদা হয়। S উপকক্ষ P উপকক্ষ অপেক্ষা, P উপকক্ষ D উপকক্ষ অপেক্ষা এবং D উপকক্ষ F উপকক্ষ অপেক্ষা নিউক্লিয়াসের দিকে মোর পেনিট্রেটেড হয়, মানে অধিকতর প্রবিষ্ট হয়। এর ফলে S ইলেকট্রন P ইলেকট্রন অপেক্ষা, P ইলেকট্রন D ইলেকট্রন অপেক্ষা এবং D ইলেকট্রন F ইলেকট্রন অপেক্ষা নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হয়। এই জন্য আয়নন বিভবের ক্রমটা হয় S > P > D > F। নেক্সট পয়েন্ট দেখো, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি হাফ ফিল্ড বা কমপ্লিটলি ফিল্ড হয়, সেক্ষেত্রে সেই ইলেকট্রন বিন্যাসটা অনেক স্টেবল হয় এবং পরমাণুর সেই ইলেকট্রনীয় গঠনটা অনেক সুস্থিত হয়। ফলে সেই ইলেকট্রন বিন্যাসে একটা ইলেকট্রন রিমুভ করলে সেই স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। সেজন্য অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ভর্তি উপকক্ষ থেকে ইলেকট্রনকে অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যার ফলে আয়নন বিভবের মানটাও বেড়ে যায়। আবার যদি কোনো পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2np6 হয়, মানে অষ্টক পূর্ণ থাকে, ঠিক যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলোর থাকে, এক্ষেত্রেও ইলেকট্রন রিমুভ করলে এদের এই সুস্থিত গঠন বিনষ্ট হয়। ফলে অনেক বেশি ইলেকট্রন রিমুভ করার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তার ফলে এদের আয়নন বিভবের মানটাও অনেক বেশি হয়। এবার দেখো, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভবের মান বৃদ্ধি পেতে থাকে, কারণ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায় এবং পার্থক্যসূচক ইলেকট্রনটা একই বহিস্থ কক্ষে সংযোজিত হয়। এর ফলে কি হয়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা তো বাড়তে থাকে ক্রমশ বাম দিক থেকে ডান দিকে গেলে, এবং ইলেকট্রনগুলো পার্থক্যসূচক ইলেকট্রনগুলো একই কক্ষে সংযোজিত হওয়ার জন্য বাম দিক থেকে ডান দিকে গেলে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা ক্রমশ বাড়তে থাকে। এর ফলে পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকার ক্রমশ ছোট হতে থাকে, এবং পরমাণুর আকার ক্রমশ ছোট হচ্ছে মানে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে। বাইরের ইলেকট্রনকে রিমুভ করতে তাহলে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, তার ফলে আয়নন বিভবের মানটাও বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়তে থাকে। যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এদের পরমাণু ক্রমাঙ্কগুলো লিখছি। লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9 এবং নিয়ন হচ্ছে 10। বাঁ দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাইরের যে একটা করে ইলেকট্রন সংযোজিত হচ্ছে সেটা একই কক্ষে সংযোজিত হচ্ছে, ফলে বাম দিক থেকে ডান দিকে গেলে বাইরের ইলেকট্রনগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে। সেজন্য সেই ইলেকট্রনগুলোকে যদি রিমুভ করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি শক্তি লাগছে। সেজন্য বাঁ দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় তত আয়নন বিভবের মানটা বাড়তে থাকে। এটাই ট্রেন্ড, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। যেমন দেখো, বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1:2:2, আর বোরনের ইলেকট্রন বিন্যাস 1:2:2p1। তাহলে আয়নীভবনের জন্য বেরিলিয়ামের যে একটা ইলেকট্রন রিমুভ করতে হবে সেটা বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন 2s উপকক্ষ
আর বোরনের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম ভেদন ক্ষমতা সম্পন্ন 2p উপকক্ষ থেকে ইলেকট্রনটা রিমুভ করতে হবে। এবার দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে 2s2 রয়েছে, মানে s এতে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে আর দুটোই ভর্তি আছে, অর্থাৎ এটা অনেক সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এবার বোরন থেকে যখন 2p এর ইলেকট্রনটা রিমুভ করা হবে তখন বোরন এই বেরিলিয়ামের মতো অধিকতর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সেজন্য বেরিলিয়ামের আয়নন বিভবের মান বোরনের থেকে বেশি হয়। বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভবের মান ক্রমশ বাড়তে থাকে, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের আয়নন বিভবের মানটা বোরনের থেকে বেশি। আরো একটা ব্যতিক্রম আছে এখানে, যেমন দেখো নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখো, এর পরমাণু ক্রমাঙ্ক 7, 1s2 2s2 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p4। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 2p তে 3টে ইলেকট্রন আছে, অর্থাৎ এটা হাফ ফিল্ড কনফিগারেশন, বেশি সুস্থিত ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2p তে 4টে ইলেকট্রন রয়েছে। তাহলে অক্সিজেন থেকে যখন 2p এর একটা ইলেকট্রন রিমুভ হবে তখন এরও 2p3 হবে এবং অক্সিজেন নাইট্রোজেনের মতোই অধিকতর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সেই জন্য অক্সিজেনের 2p থেকে ইলেকট্রন রিমুভ করতে কম শক্তির প্রয়োজন হয়, যেখানে নাইট্রোজেন হাফ ফিল্ড কনফিগারেশন থাকে বলে এর অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সেজন্য নাইট্রোজেনের আয়নন বিভবের মান অক্সিজেনের থেকে বেশি। এরকম কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়। এবার দেখো শ্রেণী বরাবর কিরকম পরিবর্তন হচ্ছে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে আয়নন বিভবের মানটা কমে যায়, কারণ শ্রেণী বরাবর মৌলের পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে এবং সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন সংযোজন ঘটছে সেক্ষেত্রে দেখা যায় নতুন নতুন বহিস্থ কক্ষের সংযোজন হচ্ছে। তার ফলে নিউক্লিয়াস থেকে দূরবর্তী হচ্ছে এবং আবরণী ক্ষমতার জন্য অন্তর্বর্তী ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো পর্দার মতো আচরণ করছে। ফলে বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ দুর্বল হয়ে যাচ্ছে। সেজন্য সেই ইলেকট্রনটাকে রিমুভ করতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হবে, যার ফলে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং আয়নন বিভবের মানটা হ্রাস পায়। যেমন দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। উপর থেকে নিচে গেলে আয়নন বিভবের মানটা ক্রমশ কমতে থাকে। পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলোর আয়নন বিভবের মান কম হয় এবং সমস্ত মৌলের মধ্যে সিজিয়ামের আয়নন বিভব হচ্ছে সর্বনিম্ন। আর পর্যায় সারণীতে একদম ডান দিকে যে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো আছে তাদের আয়নন বিভবের মান সবথেকে বেশি হয় এবং সমস্ত মৌলের মধ্যে হিলিয়ামের আয়নন বিভবের মানটা হয় সর্বোচ্চ। এবার আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে বা ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন গেইন এনথালপি। কাকে বলে ইলেকট্রন আসক্তি? ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তি স্তরে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে স্থিত কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে একটি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করে পরমাণুটিকে এক একক নেগেটিভ চার্জবাহী গ্যাসীয় আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তাহলে দেখো X একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, এর সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন যোগ করার ফলে X মাইনাস গ্যাসিয়াস এটা তৈরি হবে এবং শক্তি নির্গমন ঘটবে। যখন শক্তি নির্গত হচ্ছে এটাকে যদি আমরা এনথালপির আকারে লিখি সেক্ষেত্রে ডেল্টা H হচ্ছে নেগেটিভ, অর্থাৎ শক্তি নির্গত হলে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা ঋণাত্মক হয়। আবার যদি এই প্রক্রিয়ায় শক্তির শোষণ ঘটে তাহলে কিন্তু ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা ধনাত্মক হয়ে যায়। যেমন দেখো F গ্যাসিয়াস ফ্লুরিন, এর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যোগ করার ফলে F মাইনাস গ্যাসিয়াস তৈরি হয়। এর ক্ষেত্রে ডেল্টা H ভ্যালুটা নেগেটিভ হয়, অর্থাৎ ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু ঋণাত্মক হয়। আবার বেরিলিয়াম গ্যাসিয়াস
এখানে যদি ইলেকট্রন যোগ করা হয় সেক্ষেত্রে ডেল্টা এইচ ভ্যালুটা পজিটিভ হয়, কারণ শক্তি প্রয়োগ করে ইলেকট্রন যুক্ত করা হয়, অর্থাৎ এই প্রক্রিয়াটায় শক্তির শোষণ ঘটে, সেজন্য এনথালপির ভ্যালুটা পজিটিভ হয়। এবার দেখো কোন মৌলের ইলেকট্রন আসক্তি এবং সেই মৌলের পরমাণুর সর্ববহিস্তর শক্তি স্তরে ইলেকট্রন যোগ হওয়ার ফলে উৎপন্ন নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নের আয়নন বিভব, এই দুটো ভ্যালু সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, কারণ ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি নির্গত হয় এবং আয়নন বিভবের ক্ষেত্রে শক্তি শোষিত হয়। এবার দেখো আয়নন বিভবের ক্ষেত্রে যেমন প্রথম আয়নন বিভব, দ্বিতীয় আয়নন বিভব, তৃতীয় আয়নন বিভব এগুলো আমরা আলোচনা করেছি, সেরকম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই দ্বিতীয় তৃতীয় এই ব্যাপারগুলো হয়। কিন্তু এই দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন আসক্তির মানগুলো সবসময়ই ধনাত্মক হয়, কারণ আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন যোগ হওয়ার ফলে O- গ্যাসিয়াস তৈরি হয়েছে এবং এর ফলে শক্তি নির্গত হয় এবং এনথালপির যে ভ্যালুটা সেটা নেগেটিভ হয়। এবার যখন O- এ আবার একটা ইলেকট্রন যোগ করা হবে এবং O2- তৈরি হবে, এক্ষেত্রে ডেল্টা এইচ ভ্যালুটা পজিটিভ হবে, কারণ O- এ ইলেকট্রন যোগ হওয়ার ফলে নেগেটিভ চার্জটা বেড়েছে। এবার যখন O- এ আরো একটা ইলেকট্রন যোগ করা হবে তখন ইলেকট্রনগুলোর মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল বৃদ্ধি পায় বলে ইলেকট্রন যুক্ত হতে বাধা দেয়। এই জন্য শক্তি বাইরে থেকে প্রয়োগ করে এই ইলেকট্রন যুক্ত করতে হয়, সেই জন্য দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ভ্যালুটা এখানে পজিটিভ হবে, অর্থাৎ ডেল্টা এইচ বা ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা ধনাত্মক হয়। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলো ক্যালোরি মোল ইনভার্স বা কিলোজুল মোল ইনভার্স এই এককগুলোতে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গেইন এনথালপিকে প্রকাশ করা হয়। এবার আলোচনা করব ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে দেখো আছে পরমাণুর আকার। পরমাণুর আকার যদি বেড়ে যায় তাহলে বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক কম হয়ে যায়, ফলে নতুন যে ইলেকট্রনটা যোগ হবে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস ধরে রাখার প্রবণতাটা অনেক কমে যায়, ফলে ইলেকট্রন আসক্তির মানটা কমে যায়। তাহলে পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। একইভাবে পরমাণুর আকার যদি কম হয় তাহলে ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যায়। নেক্সট পয়েন্ট দেখো কেন্দ্রকে আধানের পরিমাণ। অন্যান্য ফ্যাক্টরগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে নিউক্লিয়াস বা কেন্দ্রকে পজিটিভ চার্জের মান বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তির মানটাও বৃদ্ধি পায়, কারণ কেন্দ্রকে পজিটিভ চার্জের মান বৃদ্ধি পেলে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল অনেক তীব্র হয়, ফলে সর্ববহিস্থ কক্ষে নতুন ইলেকট্রন যোগ হলে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা অনেক বেশি হয়, এজন্য ইলেকট্রন আসক্তির মানটাও বেড়ে যায়। তাহলে কেন্দ্রকে পজিটিভ চার্জ যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট দেখো কক্ষক সমূহের ভেদন ক্ষমতা। একটু আগেই আমরা আলোচনা করেছি যে এস কক্ষকের ইলেকট্রনগুলো পি উপকক্ষের ইলেকট্রনের থেকে, পি উপকক্ষের গুলো ডি ইলেকট্রন থেকে, ডি এর গুলো এফ ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের দিকে মোর পেনিট্রেটেড হয়, আর এই ভেদন ক্ষমতার ক্রমটা এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। সেই জন্য এস কক্ষকে যদি ইলেকট্রন যুক্ত হয় সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি সর্বাধিক হয়, আর এফ কক্ষকে যদি ইলেকট্রন যুক্ত হয় সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন হয়। নেক্সট পয়েন্ট দেখো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসে যদি হাফ ফিল্ড বা কমপ্লিটলি ফিল্ড অরবিটাল থাকে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্টেবল হয়, এর ফলে নতুন ইলেকট্রন যুক্ত হওয়াতে বাধা সৃষ্টি হয় এবং ইলেকট্রন আসক্তির মানটা অনেক কমে যায় বা কখনো কখনো ধনাত্মকও হতে পারে। যেমন দেখো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস।
বিন্যাস, এদের সর্ববয়স্ক কক্ষের ইলেকট্রন বিন্যাস হয় NH2NP6 অর্থাৎ অষ্টক পূর্ণ থাকে। তার ফলে নতুন করে ইলেকট্রন যোগ হলে এদের এই সুস্থিত ইলেকট্রনীয় গঠনটা নষ্ট হয়ে যায়, সেজন্য এদের ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়। আবার হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে সর্ববয়স্ক কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2NP5 হয়। এদের ইলেকট্রন আসক্তির মানটা অনেক বেশি হয়, কারণ একটা ইলেকট্রন এদের বাইরের কক্ষে যোগ হলে সেটা NH2NP6 অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং অধিক সুস্থিরতা লাভ করে। তার ফলে কি হয়, এরা অনেক সুস্থিত ইলেকট্রনীয় গঠন পায়। সেই জন্য হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হয়। এবার দেখো, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমশ ছোট হতে থাকে এবং পরমাণুর আকার ছোট হওয়ার জন্য বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক বেশি হয়ে যায়। ফলে নতুন ইলেকট্রন যোগ হলে সেটাকে নিউক্লিয়াসে ধরে রাখার প্রবণতাটা বাড়ে, ফলে ইলেকট্রন আসক্তিটাও বাড়তে থাকে। সেজন্য বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। যেমন দেখো, পর্যায় বরাবর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মানটা বৃদ্ধি পায়, কিন্তু এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা পজিটিভ হয়, অর্থাৎ ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা ধনাত্মক হয়। নাইট্রোজেনের ক্ষেত্রেও ইলেকট্রন আসক্তির মান অনেক কম হয়। আবার এই নিয়ন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়। যেমন দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2NP6 হয়, অর্থাৎ এদের অষ্টক পূর্ণ থাকে। তাই এতে যদি আবার একটা ইলেকট্রন যোগ করা হয়, সেটা পরবর্তী উচ্চ মুখ্য শক্তি স্তরে স্থান পায়। ফলে বাইরের সেই ইলেকট্রনটাকে, নতুন যুক্ত হওয়া ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে ধরে রাখার প্রবণতা অনেক কম হয়। সেজন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়ে থাকে, অর্থাৎ বাইরে থেকে শক্তি প্রয়োগ করে এই ইলেকট্রন যোগ করা হয়। এবার দেখো, উপর থেকে নিচে শ্রেণী বরাবর যদি যাওয়া যায় তাহলে ইলেকট্রন আসক্তির মানটা হ্রাস পায়। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, কারণ নতুন নতুন বহিস্তম কক্ষের সংযোজন ঘটে, ফলে নিউক্লিয়াস থেকে অনেক দূরবর্তী হয়। আবার আবরণী ক্ষমতার জন্য অন্তর্বর্তী ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো পর্দার মতো কাজ করে এবং বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবটা কমিয়ে দেয়। ফলে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ যদি কম হয়ে যায়, তাহলে নতুন ইলেকট্রন যুক্ত হলে তাকে ধরে রাখার প্রবণতাটা অনেক কম হবে। সেজন্য উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন আসক্তির মানটাও কমতে থাকে। আর দেখো, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা অনেক কম হয়, কারণ এই যে ক্ষার ধাতুগুলো লিখেছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ইলেকট্রন বিন্যাসগুলো যদি দেখা যায়, এদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH1। যেমন লিথিয়ামের ক্ষেত্রে দেখো 1s2 2s1, সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1। এই একটা ইলেকট্রন বর্জন করলে এরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা এদের ক্ষেত্রে প্রায় নেই বললেই চলে। সেজন্য এদের ইলেকট্রন আসক্তির মানটা অনেক কম হয়। দেখো, পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির ট্রেন্ড হচ্ছে উপর থেকে নিচে গেলে সেটা ক্রমশ কমতে থাকে, কিন্তু এক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়। হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2NP5। হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মানটা সব মৌলের থেকে অনেক বেশি হয়, কারণ একটা ইলেকট্রন এদের বাইরের কক্ষে যোগ হলে এরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস NH2NP6 অর্থাৎ অষ্টক পূর্ণ ঘটে। সেজন্য হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বেশি হয়। কিন্তু এখানে ফ্লুরিনের পর ক্লোরিন উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির
মান কমার কথা, কিন্তু এক্ষেত্রে যে ব্যতিক্রমটা দেখা যায় সেটা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা ফ্লুরিন অপেক্ষা বেশি হয়। কারণ ফ্লুরিনের ক্ষেত্রে দেখো ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5, আর ক্লোরিনের ক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক 17, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে বাইরের পক্ষে এর 2s2 2p5 রয়েছে, এর 3s2 3p5 রয়েছে। এবার নতুন একটা ইলেকট্রন অ্যাড করতে হলে সেটা ফ্লুরিনের ক্ষেত্রে 2p উপকক্ষে প্রবেশ করবে, আর ক্লোরিনের ক্ষেত্রে সেটা 3p উপকক্ষে প্রবেশ করবে। এবার 2p উপকক্ষের আকার 3p এর থেকে অনেক ছোট হয়, ফলে নতুন ইলেকট্রনটা 2p তে যখন অ্যাড হয় তখন ইলেকট্রনগুলোর মধ্যে একটা পারস্পরিক বিকর্ষণ বল সৃষ্টি হয়, এবং এই বিকর্ষণ বলের মানটা বেশি হওয়ার জন্য ফ্লুরিনের ইলেকট্রন আসক্তির মানটা অনেক কম হয়। এবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে 3p এর আকার বড় হওয়ার জন্য ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের মানটা অপেক্ষাকৃত কম হয় এবং ইলেকট্রন আসক্তির মানটা অনেক বেড়ে যায়। সেই জন্য এই হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম হয়। এই একই কারণের জন্য সালফারের ইলেকট্রন আসক্তির মানটা অক্সিজেন অপেক্ষা বেশি হয়। এরাও শ্রেণী বরাবর থাকে, অক্সিজেনের নিচে থাকে সালফার। উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। কারণ অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4 ইলেকট্রন বিন্যাস, সালফারের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p4। অর্থাৎ নতুন ইলেকট্রনটা অক্সিজেনের ক্ষেত্রে 2p তে যোগ হবে আর সালফারের ক্ষেত্রে 3p তে যোগ হবে। একই কারণ যে 2p এর আকার 3p এর থেকে ছোট, ফলে 2p তে ইলেকট্রন অ্যাড হলে ইলেকট্রনগুলোর মধ্যে পারস্পরিক বিকর্ষণ বলের মানটা অনেক বেশি হয় এবং ইলেকট্রন আসক্তিটা কমে যায়। আর 3p এর আকার বড় হওয়ার জন্য পারস্পরিক এই বিকর্ষণ বলের মানটা অনেক কম হয় এবং ইলেকট্রন আসক্তির ভ্যালুটা অনেকটা বেড়ে যায় সালফারের ক্ষেত্রে। আরো একটা উদাহরণ নিয়ে আলোচনা করছি। দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্ক 4, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, ম্যাগনেসিয়ামের 12 1s2 2s2 2p6 3s2, আর নাইট্রোজেনের ক্ষেত্রে 7 1s2 2s2 2p3। দেখো এদের প্রত্যেকের ক্ষেত্রে বাইরের পক্ষে ইলেকট্রনগুলো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পূর্ণ রয়েছে, মানে এই যে 2s এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে এবং দুটোই ভর্তি রয়েছে। এর ক্ষেত্রেও তাই 3s এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটোই ভর্তি রয়েছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 2p তে টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে এবং এখানে 3টে ইলেকট্রন আছে, তার মানে এটা অর্ধপূর্ণ রয়েছে। তাহলে এদের ইলেকট্রনীয় গঠনগুলো ভীষণ সুস্থিত হয়, ফলে ইলেকট্রন যোগ হলে এই সুস্থিত ইলেকট্রনীয় গঠনটা নষ্ট হয়ে যায়। সেই জন্য এদের বাইরের পক্ষে ইলেকট্রন যুক্ত করতে গেলে শক্তি প্রয়োগ করতে হয়, অর্থাৎ শক্তির শোষণ ঘটে। সেই জন্য এদের ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপির মানটা বা ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়। এবার আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে। দেখো অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকাকালীন অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে। মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় সারণীতে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সেই জন্য মৌলের তড়িৎ ঋণাত্মকতা পর্যায়গত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টি। এবার দেখো এই তড়িৎ ঋণাত্মকতা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরমাণুর আকারের উপর নির্ভর করে, পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে, পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত পজিটিভ চার্জের পরিমাণের উপর নির্ভর করে, পরমাণুর জারণ অবস্থার উপর নির্ভর করে, পরমাণুর ইলেকট্রন আসক্তির উপর নির্ভর করে এবং পরমাণুর সংকরায়ন অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেটের উপরও নির্ভর করে। যেমন sp হাইব্রিডাইজড কার্বনের তড়িৎ ঋণাত্মকতা
এই কক্ষকটা নিউক্লিয়াস দ্বারা অনেক বেশি আকর্ষিত হয়, তার ফলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বৃদ্ধি পায়। এবং sp3 এর ক্ষেত্রে s ক্যারেক্টার কম, সেই জন্য এর ক্ষেত্রে নিউক্লিয়াস দ্বারা এটা কম আকর্ষিত হবে এবং এর তড়িৎ ঋণাত্মকতার মানটা কম হবে। এবার দেখো, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, কারণ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমশ কমতে থাকে এবং পরমাণুর নিউক্লিয়াসে পজিটিভ চার্জের মানটা বাড়তে থাকে। এই দুটো কারণের জন্য মৌলের তড়িৎ ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, কারণ শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং আবরণী ক্ষমতার জন্য বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক দুর্বল হয়ে পড়ে। এই দুটোর মিলিত প্রভাবের জন্য উপর থেকে নিচে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। আজকে আমরা এগুলো নিয়েই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে মৌলের আরো অন্যান্য ধর্ম পর্যায় সারণীতে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয় সেগুলো নিয়ে আলোচনা